মার্কিন সাম্রাজ্যের কবর খুঁড়ছেন ডোনাল্ড ট্রাম্প নিজ হাতে। তিনি মার্কিন সাম্রাজ্যের পতন আটকাতে গিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করলেন যাতে মার্কিন সাম্রাজ্যকে আরো অনেকখানি ধ্বংসের দিকে তিনি ঠেলে দিলেন। একদিকে যখন আমেরিকার পেট্রো ডলার এবং সুইফট সিস্টেম প্রায় ভেঙে পড়ার মুখে, অন্যদিকে ইতিমধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্র ৩৯ ট্রিলিয়ন ইউএসডি ঋণের সাগরে ডুবছে। এদিকে বেকারত্বের হার বেড়ে চলেছে অনিয়ন্ত্রিতভাবে, বাড়ছে নিরক্ষরতার হার, এমনকি অনাহারে ভুগতে থাকা মানুষের সংখ্যা বেলাগাম বাড়ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। দেশের এই অগ্নিগর্ভ অবস্থা তৈরি হওয়াতে যখন মানুষ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রুষে উঠছে, তখন দেশের মানুষের দৃষ্টি ঘোরাতে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণ করে আমেরিকায় নিয়ে এসে বিচারের নামে প্রহসন খেলা করছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই সমস্ত সন্ত্রাসী আগ্রাসী ব্যবস্থা নেয়ার পরেও মার্কিন যুক্তরাষ্ট্রের পতনকে কোনোভাবেই রোধ করতে পারছেন না। আজকের এই নিবেদনে আমরা তুলে ধরব চীনের কাছে কিভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র পরাস্ত হচ্ছে, বলা ভালো গো হারা হচ্ছে। চীনের সঙ্গে আমেরিকার কোনো প্রতিযোগিতাই হচ্ছে না এই ভবিষ্যতের জ্বালানিতে। চীন একচেটিয়া তার মনোপলি তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই এই ক্লিন এনার্জিতে, রিনিউয়েবল এনার্জিতে। চলুন দেখে নিই রিনিউয়েবল এনার্জিতে চীন কিভাবে তার মনোপলি তৈরি করলো। ঠিক যেভাবে আজ থেকে ৪০ বছর আগে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে আমেরিকার প্রথম যে পরাজয় হয়েছে, সেটাই এই রেয়ার আর্থ এলিমেন্টসে। যে রেয়ার আর্থ এলিমেন্টস ইতিমধ্যেই চীন আমেরিকাকে রপ্তানি করা বন্ধ করেছে, আর তার কারণেই আমেরিকা এত বেপরোয়া হয়ে উঠেছে যে কোনো মূল্যেই তাকে এই রেয়ার আর্থ এলিমেন্টসের যোগান দিতে হবে, অন্যথা তার প্রযুক্তি মাঠে মারা যাবে। তার সেনাবাহিনী যতই শক্তিশালী হোক না কেন, অস্ত্র ছাড়া মার্কিন সেনা, সে ডেল্টা ফোর্সই হোক আর যে ফোর্সই হোক, বেশি দিন শক্তিশালী থাকতে পারে না। আর এই ক্ষেত্রেই চীন নীরবে তার বিপ্লব ঘটিয়েছে। আগামী বিশ্বের জ্বালানি ব্যবস্থায় চীনের ধারে কাছেও নেই মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্র যখন কোনোভাবেই চীনের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় পেরে উঠছে না, তখন বেপরোয়াভাবে ডোনাল্ড ট্রাম্প একটি মারাত্মক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে ফেলল। ডোনাল্ড ট্রাম্প ৮ই জানুয়ারি ঘোষণা করলেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে চিরতরে বেরিয়ে আসলো এক ঝটকায়, তার একটি সিগনেচারের মাধ্যমে। এতদিন ধরে আমেরিকা যুক্তরাষ্ট্র জাতিপুঞ্জের ৩১টি অন্যতম সংস্থা এবং আরো ৩৫টি সংস্থায় এতদিন ধরে নেতৃত্ব দিয়ে এসছে, সেই সংস্থা থেকে এক ঝটকায় বেরিয়ে এলো। এর সঙ্গেই তৈরি হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের পতনের এক বৃহত্তর পটভূমিকা। এই পটভূমিকা বিশেষ করে প্যারিস ক্লাইমেট চুক্তি এবং কিয়োটো প্রোটোকল, তার অন্যতম যে স্ট্রাকচার, অর্থাৎ ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশনস অন ক্লাইমেট চেঞ্জ, এই সংস্থা থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র এবার নিষ্কৃতি নিল। আর তারই সঙ্গে আগামী দিনে বিশেষ করে এই রিনিউয়েবল এনার্জিতে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে মনোপলি ছিল, তার যে একচেটিয়া ক্ষমতা ছিল, সে প্রযুক্তিগত স্ট্যান্ডার্ডাইজেশনই হোক বা প্রোডাকশনের ম্যানুফ্যাকচারিং ইউনিটের ক্ষেত্রেই হোক, সমস্ত ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র তার টেকনোলজিক্যাল হেজিমনিকে স্টাবলিশ করে রেখেছিল। আর সেই জায়গায় যখন আমেরিকা বিদায় নিল, চীনের প্রবেশ ঘটে গেল এই রিনিউয়েবল এনার্জিতে একমাত্র শক্তি হিসেবে। আগামী দিনের এই রিনিউয়েবল এনার্জির স্ট্যান্ডার্ডাইজেশন, তার পেটেন্ট, ম্যানুফ্যাকচারিং, শক্তি উৎপাদন, শক্তি সরবরাহ, রিনিউয়েবল এনার্জির যে এনার্জি চেইন, তাতে একমাত্র শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে চীন, এবং সেটা নীরবে। ডোনাল্ড ট্রাম্প কি যুক্তি দিলেন, কেন তিনি এই ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে বেরিয়ে এলেন? যুক্তি একটাই ছিল যে আমেরিকার ট্যাক্স পেয়ার্সের মানি কেন তিনি বিদেশের মানুষের জন্য, যে সমস্ত সংগঠন যারা আমেরিকার বিরুদ্ধে কাজ করে, যেটা ন্যাশনাল থ্রেট বলে মনে করে, যে সিম্পলি ওয়েস্টফুল, ডোনাল্ড ট্রাম্প এবং তার স্যাটেলাইট সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও, তিনি জানালেন আমেরিকা বিনা কারণে বিদেশের উন্নতির কারণে প্রতি বছর তারা এই ৬৩ মিলিয়ন ইউএস ডলার খরচ করে। তা এখন থেকে দেশের মানুষের টাকা বিদেশের জন্য তারা খরচ করবেন না। সুতরাং এই ৬৬টি সংস্থা থেকে বেরিয়ে এলো আমেরিকা যুক্তরাষ্ট্র। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই যে আমেরিকা যুক্তরাষ্ট্র এই নামমাত্র টাকা খরচ করার মধ্য দিয়ে বিপুল পরিমাণের বাণিজ্যিক মুনাফা লুট করত। সারা পৃথিবীর ব্যবসাতে তারা
এক অনৈতিক সুযোগ সুবিধা ভোগ করত। আমরা যদি একটা ছোট্ট পরিসংখ্যান দেখি, তারা 1 মিলিয়ন ইউএসডি ইনভেস্ট করে এই আন্তর্জাতিক সংস্থাগুলোকে তারা বিপুল পরিমাণের তারা যে মুনাফা লাভ করত, তার একটা নজির হচ্ছে সরাসরি তারা 10.5 মিলিয়ন ইউএসডি তারা লাভ করতো ব্যবসা করে সরাসরি। ইনডাইরেক্ট বেনিফিট ছিল সীমাহীন, সেগুলো আমরা জানবো। যে বর্তমান পৃথিবীতে যখন একদিকে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ফলে পৃথিবীর পরিবেশ ক্রমশ দূষিত হয়ে উঠছে, ভারাক্রান্ত হয়ে উঠছে, পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে চলেছে, বাড়ছে সামুদ্রিক জলস্তর, ইতিমধ্যে অসংখ্য দ্বীপ চিরতরে সমুদ্রের তলায় নিমজ্জিত হয়েছে। এই যে ভয়াবহ আমরা বিপদের মুখে দাঁড়িয়ে আছি, এই জায়গায় কিয়োটো প্রোটোকল হোক বা প্যারিস ক্লাইমেট কনক্লেভ হোক, প্রতিটা ক্ষেত্রেই একটাই দাবি উঠছে, আগামী দিনে এই ফসিল ফিউয়েলের ব্যবহার কমাতে হবে এবং এর জায়গায় বাড়াতে হবে রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ অপ্রচলিত শক্তির ব্যবহার বিপুল পরিমাণে বাড়াতে হবে। আর এই যে প্রোটোকলগুলো তৈরি করা, আগামী দিনে যে স্ট্যান্ডার্ড সেট করা, সেই ক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র যেহেতু এতদিন এই এতগুলো সংস্থার মাথায় ছিল, ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশনস অন ক্লাইমেট চেঞ্জ এর মাথায় থাকার ফলে এতদিন তারা বিশ্বব্যাপী এই রিনিউয়েবল এনার্জির প্রোডাকশন তার পেটেন্টিং এ কাজ করতো আমেরিকা। মানে 2025 সালে কেবলমাত্র রিনিউয়েবল এনার্জি সেক্টরে 2.2 ট্রিলিয়ন ইউএসডি বিনিয়োগ হয়েছে। সেই বিনিয়োগে আমেরিকার প্রভাব ছিল তর্কাতীতভাবে, এবং প্রতি বছর আমেরিকা গড়ে প্রায় 865 বিলিয়ন, প্রায় 1 ট্রিলিয়ন টাকা তারা বাণিজ্য করে মুনাফা লুটতো সরাসরি। ডোনাল্ড ট্রাম্পের এই হঠকারী সিদ্ধান্তের ফলে আমেরিকার কাছ থেকে এই সুযোগ হাতছাড়া হয়ে গেল চিরতরে। আর এই সুযোগ গিয়ে উঠল এবার চীনের ঘরে। চীন ইতিমধ্যেই রিনিউয়েবল এনার্জি প্রোডাকশনে তারা পৃথিবীর নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 কেউ নেই। চীনই ফার্স্ট, তার দ্বিতীয় কেউ নেই। কিন্তু পেটেন্টিংটা এতদিন ছিল আমেরিকার হাতে, আমেরিকা এই সুযোগটা ভোগ করত। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অদূরদর্শিতা, আহাম্মকি, কারণ তিনি গোটা পৃথিবীর কাছে ইতিমধ্যেই শয়তান রূপে প্রতীয়মান হয়েছেন। কারণ তিনি দেখিয়েছেন কি অন্যায় কায়দায় বিদেশকে আক্রমণ করে ধ্বংস করে গুড়িয়ে দেওয়া যায়। কারণ তিনি ঘোষণা করেছেন যে তিনি সংবিধান মানেন না, আন্তর্জাতিক আইন মানেন না। তার বিবেক নাকি পৃথিবীর সব থেকে একেবারে পরকাষ্ঠা, তার বিবেক যা বলে তিনি তাই করেন, বিবেকের আইনে তিনি চলেন এই ডোনাল্ড ট্রাম্প। ফলে গোটা আমেরিকাকেই তিনি এখন খাদের কিনারা এনে দাঁড় করিয়েছেন। মেক আমেরিকা গ্রেট এগেইন এই স্লোগান দিয়ে আসলে তিনি মেক চায়না দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ইকোনমি সেই পথেই তিনি হাঁটছেন। কেন আমরা এই দাবি করছি, পরের স্লাইডে গেলে এই বিষয়টা আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে উঠবে। অপ্রচলিত শক্তির নিরিখে পৃথিবীতে ইতিমধ্যেই যার ব্যবহার সর্বাধিক তা হলো সোলার পাওয়ার, সূর্যালোককে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করা। আর সেই ক্ষেত্রে চায়না পৃথিবীর সমস্ত রাষ্ট্রকে ছাপিয়ে 1 নম্বর জায়গা দখল করেছে। সোলার প্লেট নির্মাণের ক্ষেত্রে চায়নার ধারে কাছে কেউ নেই। আমেরিকা তো কোন সার, আমেরিকা ইতিমধ্যেই সারা পৃথিবীতে যত সোলার প্লেট নির্মাণ হয় তার মধ্যে 77.8% চায়না নিজে একাই করে। সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র মাত্র 1.9% উৎপাদন করে। 2 নম্বরে আছে ভিয়েতনাম 6.4 এবং মালয়েশিয়া 2.8%। তাই আমেরিকা যুক্তরাষ্ট্র ভবিষ্যতে জ্বালানির যে প্রথম হাতিয়ার সোলার প্লেট এবং সোলার পাওয়ার জেনারেশন, এই ক্ষেত্রে চীনের কাছে দারুণভাবে পর্যুদস্ত হয়েছে, পরাস্ত হয়েছে। তাই সোলার প্লেট নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বেশি যার প্রয়োজন রেয়ার আর্থ মিনারেলস, অর্থাৎ বিরল খনিজ উপাদান। আর সেই বিরল খনিজ উপাদানের 92% মালিকানা নিয়ে বসে আছে চীন। তাই আমেরিকা আগামী দিনে পাল্লা দিয়ে চীনকে হারিয়ে যাবে, টপকে যাবে মিলিটারি শক্তি দিয়ে, এসব রূপকথার গল্প। চীনের কাছে আমেরিকার কোনোভাবেই সোলার পাওয়ার প্রোডাকশনে কোনোভাবেই পেরে ওঠা সম্ভব নয়। চলুন আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে সোলার প্লেট এখন তৈরি হয় সেই সোলার প্লেটে চায়না 1 নম্বর। আগামীতে নেক্সট জেনারেশন সোলার প্লেট নির্মাণের ক্ষেত্রে চায়না এখন আরো এগিয়ে। তারা ইতিমধ্যেই 94.9% অর্থাৎ 95% দখলে রয়েছে চায়নার একার। বর্তমান পৃথিবীতে ইতিমধ্যেই চায়না 1000 গিগাওয়াট নেক্সট টাইপ সেল তারা এখন তৈরি করার সক্ষমতা রাখে। বর্তমান পৃথিবীতে চায়না বাদে যে পরিমাণ এই সোলার পাওয়ার তৈরি হয় তার 17 গুণ একাই
চায়না 17x একাই উৎপাদন করে বর্তমান পৃথিবীতে। সৌরশক্তি উৎপাদনের ক্ষেত্রে চায়না গোটা পৃথিবীতে এখন এক অদ্বিতীয়, তার ধারে কাছে আমেরিকা নয়, ইউরোপ নয়, কোনো রাষ্ট্রই নয়। সৌরশক্তির পর পৃথিবীতে এই মুহূর্তে দ্বিতীয় যে অপ্রচলিত শক্তির উৎস তা হলো বায়ু শক্তি। টারবাইনের পাখা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদনের যে ব্যবস্থা, যাকে বায়ু শক্তি বলে, সেই বায়ু শক্তি উৎপাদনের ক্ষেত্রেও চায়না অনুরূপভাবেই পৃথিবীতে 1 নম্বর। 2023 সালের ডেটা অনুযায়ী চায়না এক বছরে তখন 98 গিগাওয়াট, পৃথিবীতে যে মোট বায়ু শক্তি উৎপাদন হয় তার 60% ছিল চায়নার একার দখলে। তারপর 2 নম্বরে সমগ্র ইউরোপ, সমস্ত রাষ্ট্র মিলিতভাবে তারা 31 গিগাওয়াট উৎপাদন করছে শক্তি, 19%। সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস মাত্র 9%। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র 2023 সালে তারা 15 গিগাওয়াট তারা উইন্ড পাওয়ার থেকে জেনারেশন করতে পেরেছিল। চায়না যেখানে 98 গিগাওয়াট তৈরি করছে, সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র মাত্র 15 গিগাওয়াট। এই সীমাহীন ব্যবধান ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে চায়না এবং আমেরিকার মধ্যে। অপ্রচলিত শক্তির ক্ষেত্রে তৃতীয় বৃহত্তম উৎস হলো ব্যাটারি শক্তি, আর এই ব্যাটারি প্রস্তুতের ক্ষেত্রে চায়না অনুরূপভাবেই পৃথিবীতে 1 নম্বর শক্তি। তার অন্যতম উদাহরণ আমরা জানি যে ইলেকট্রিক্যাল ভেহিকেল প্রস্তুতিতে এবং সারা পৃথিবীতে রপ্তানিতে এখন চায়না 1 নম্বর শক্তি। তাই কেবলমাত্র ইলেকট্রিক্যাল ভেহিকেল না, অন্যান্য ক্ষেত্রেও এই ব্যাটারির শক্তি এখন প্রয়োগ হচ্ছে সারা পৃথিবীতে। আর গোটা পৃথিবীতে এই লিথিয়াম ব্যাটারি তৈরির ক্ষেত্রে, তার প্রযুক্তির ক্ষেত্রে চায়না 1 নম্বর। চলুন আমরা দেখে নিই বর্তমানে গ্রাফটা কোন জায়গায় দাঁড়িয়ে পৃথিবী। বর্তমান পৃথিবীতে চায়না একা 72.14% মার্কেটকে ডমিনেট করে, বাকি পৃথিবী রইল পড়ে ওই মাত্র 28%। চায়না যেখানে ইতিমধ্যেই গোটা পৃথিবীকে পেছনে ফেলেছে এই ব্যাটারি শক্তি এবং তার বিস্তারের ক্ষেত্রে, কিন্তু কতখানি দূরদর্শিতা দেখাচ্ছে এই শি জিনপিং সরকার। তারা বর্তমানে প্রতি বছর ধারাবাহিকভাবে এই ব্যাটারি শক্তি উৎপাদনের ক্ষেত্রে তারা বিনিয়োগ তারা বাড়িয়ে চলেছে। আগামীতে যাতে তারা কোনোভাবেই এই অপ্রচলিত শক্তি উৎপাদনের ক্ষেত্রে তাদের যেন কোনো কম্প্রোমাইজ না করতে হয়, কোনো রাষ্ট্র তাদেরকে যেন পেছনে ফেলতে না পারে, তার জন্যে তারা এবছরেও সারা পৃথিবীতে যে পরিমাণ বিনিয়োগ হয়েছে, চায়না একা তার 71% বিনিয়োগ করছে একা নিজে। দ্বিতীয় হচ্ছে ইউনাইটেড স্টেটস, তারা 12% টাকা ইনভেস্ট করেছে এই ব্যাটারি পাওয়ারের ক্ষেত্রে। কি কারণে ইলন মাস্কের টেসলা এখন BYDর কাছে মাঠে মারা যাচ্ছে? কারণ শি জিনপিং এর দেশ 71% বিনিয়োগ করছে বছরে এই লিথিয়াম শক্তি উৎপাদনের ক্ষেত্রে, সেখানে আমেরিকা মাত্র 12%। ডোনাল্ড ট্রাম্প যতই তার হুমকি দেখ সামরিক ক্ষেত্রে তারা পৃথিবীর 1 নম্বর মিলিটারি পাওয়ার বলে চিৎকার করতে পারে, তাতে পৃথিবীর কিছু এসে যায় না। চায়নার তো কিছু এসে যায় না, কারণ চায়না জানে কিভাবে প্রযুক্তিকে, বিজ্ঞানে কিভাবে শক্তিতে এগিয়ে যেতে হয়। রোবোটিক্সের ক্ষেত্রে, AI এর ক্ষেত্রে পৃথিবীর 50% অধিক বিজ্ঞানী চায়নাতে। তেমনি এই এনার্জি সেক্টরেও চায়না এখন অদ্বিতীয় শক্তি। তাই চায়না ভেনেজুয়েলার হয়ে যুদ্ধে যায়নি, এ নিয়ে পৃথিবীর মাথা ব্যথা হতে পারে, কিন্তু চায়না আমেরিকাকে যুদ্ধে না হারালেও হারাবে প্রযুক্তিতে, হারাবে বাণিজ্যে। এবং বাণিজ্যে যদি পরাস্ত হয় আমেরিকা, তার মিলিটারি শক্তি এমনি পরাস্ত হবে, তাদের শুধু সময়ের অপেক্ষা। অর্থনৈতিকভাবে যদি কোনো সাম্রাজ্য দেউলিয়া হয়ে যায়, সেই সাম্রাজ্যের পতন আটকায় এমন শক্তি কার আছে? রোমান সাম্রাজ্য ভেঙে গেছে, ব্রিটিশ সাম্রাজ্য ভেঙে গেছে, মুঘল সাম্রাজ্য পৃথিবী থেকে হারিয়ে গেছে, তাই মার্কিন সাম্রাজ্য শুধু সময়ের অপেক্ষা, এটুকুই আমরা মনে করি। ওয়ার্ল্ড রিসার্চ ইনস্টিটিউটের অনুযায়ী আগামী 2030 সালের মধ্যে পৃথিবীতে যে পরিমাণ শক্তির ব্যবহার হবে, তার 80% শক্তিই হবে এই অপ্রচলিত শক্তি, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি বা গ্রিন এনার্জি। কারণ এক, পৃথিবীতে এই ফসিল ফিউয়েল খনিজ তেলের পরিমাণ প্রতি বছর হু করে কমছে, অন্যদিকে পৃথিবী ভারাক্রান্ত হচ্ছে, দূষিত হচ্ছে। 2 নম্বর গুরুত্বপূর্ণ কারণ, রিনিউয়েবল এনার্জি অত্যন্ত সস্তা, যেখানে ফসিল ফুয়েল অনেক ব্যয় সাপেক্ষ। এই ওয়ার্ল্ড রিসার্চ ইনস্টিটিউটের মতে 91% অফ নিউ রিনিউয়েবল প্রজেক্টস চিপার দ্যান ফসিল ফুয়েলস। এই রিনিউয়েবল এনার্জি প্রজেক্টস নির্মাণের ক্ষেত্রে যে ব্যয় হয়, সেই ব্যয় কিন্তু ফসিল ফুয়েল প্রজেক্টের চাইতে অনেক বেশি চিপার।
91% চিপার দেন ফসিল ফুয়েলস। তো আগামী দিনে পৃথিবীর প্রযুক্তি যেভাবে উন্নত হচ্ছে, অপ্রচলিত পদ্ধতিতে শক্তি উৎপাদন করা অত্যন্ত সহজলভ্য হবে। তাই পৃথিবী ফসিল ফুয়েল থেকে ট্রানজিট করে আগামী দিনে রিনিউয়েবল এনার্জিতেই শিফট করবে। আর এই শিফটের বেনিফিট চলে যাবে চায়নার দিকে, আমেরিকার হাতে পৃথিবী থাকছে না। এই গ্রাফ দেখুন, বর্তমান পৃথিবীতে এই অপ্রচলিত শক্তিকে আরো উন্নত করার জন্য ধারাবাহিকভাবে এই ক্ষেত্রে বিনিয়োগ বেড়ে চলেছে। 2017 সাল থেকে ধারাবাহিকভাবে এইখানে বিনিয়োগ কিন্তু বেড়েই চলেছে। অন্যদিকে এই ফসিল ফুয়েলের ক্ষেত্রে বিনিয়োগ 2020 সালে সর্বনিম্ন, এখান থেকে বেড়ে স্ট্যাগন্যান্ট রয়েছে মোটামুটি ভাবে। বিনিয়োগ বেড়ে চলেছে অপ্রচলিত শক্তির ক্ষেত্রে। তাই আগামী পৃথিবী রিনিউয়েবল এনার্জি পৃথিবী। আর এই পৃথিবীতে চায়নার ডমিন্যান্স 90%। শুধুমাত্র 24 সালের ক্ষেত্রেই চীন যে কি বিপুল পরিমাণে তার মনোবলি তৈরি করেছে এই অপ্রচলিত শক্তিতে, এই পাইচারে দেখলেই বুঝতে পারবো। গোটা পৃথিবীতে যে পরিমাণ শক্তি উৎপাদিত হয়েছে সেটাকে যদি আমরা 100 ধরে নিই, তাহলে 90% শক্তি একাই চীন উৎপাদন করেছে, তার 3টে সোর্স মিলিয়ে, উইন্ড পাওয়ার, সোলার পাওয়ার এবং ব্যাটারি পাওয়ার। এই 3টে শক্তি মিলে চায়না 90% একাই শক্তি উৎপাদন করেছে চায়না। সেখানে বাকি পৃথিবী অর্থাৎ আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা সবাই মিলে চীন বাদ দিয়ে বাকিরা সবাই 10% উৎপাদন করেছে। আর চীন একাই করেছে সেখানে 90%। এই সহজ একটা তথ্য ইঙ্গিত দেয় আগামী পৃথিবীতে চায়না এবং আমেরিকা তাদের কে কোথায় দাঁড়িয়ে থাকতে চলেছে। পৃথিবীতে শক্তি ঠিক করে সাম্রাজ্যের ভবিষ্যৎ। শক্তির নিরিখে আমেরিকা চীনের কাছে হেরে যাবে তাতে কোনো সন্দেহ নেই। তারপরেও বলা যায় যে আমেরিকার কাছে এখন বিপুল পরিমাণে খনিজ তেলের মজুত রয়েছে, তাই তার সাম্রাজ্য এখনই হুড়মুড় করে ভেঙে পড়বে না। আপনাদের সঙ্গে আমরাও একমত। কিন্তু আমেরিকা ইতিমধ্যেই যে মহা সংকটের মধ্যে রয়েছে, তার দেশের বেকারত্বের হার বেড়ে যাওয়া। আমেরিকা সেখানকার মানুষকে কাজ দিতে পারছে না, মানুষ প্রতিদিন দরিদ্র হচ্ছে, প্রতিদিন তারা নতুন নতুন সামাজিক সংকটের সম্মুখীন হচ্ছে। আমেরিকাতে বর্তমানে এই এনার্জি সেক্টরে প্রায় 3.5 মিলিয়ন অর্থাৎ 35 লক্ষ মানুষ কাজ করে এই রিনিউয়েবল এনার্জি সেক্টরে। যখন আমেরিকা যুক্তরাষ্ট্র এই ইউএনএফসিসিসি থেকে বেরিয়ে আসছে, সেটা চীনের হাতে যাবে অবধারিতভাবে, তাহলে আমেরিকা তার পেটেন্ট তৈরির ক্ষমতা, স্ট্যান্ডার্ডাইজেশনের পাওয়ার পুরোপুরি হারাবে। তাই এই সেক্টরে যে 35 লক্ষ মানুষ চাকরি করে আমেরিকায়, তাদের চাকরি কিন্তু আগামী দিনে মারাত্মকভাবে প্রভাবিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। আর 5 বছরের মধ্যে আমেরিকার জার্নাল, আমেরিকার যারা বিজ্ঞানী তারাই বলছেন যে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র বিজ্ঞানের শত্রু নয়, আমেরিকারও শত্রু। কারণ আমেরিকায় 17.5 লক্ষ মানুষ তারা চাকরি হারাবে এই এনার্জি সেক্টর থেকে। 17.5 লাখ মানুষ যদি আগামী 5 বছর চাকরি হারায়, তাহলে আমেরিকার সামরিক শক্তি যতই ভয়ানক হোক না কেন, সেই সাম্রাজ্য পতন অবশ্যম্ভাবী। শুধুমাত্র 2023 সাল থেকেই, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার 2 বছর আগে থেকেই আমেরিকার চাকরির গ্রাফ কিন্তু ভয়ঙ্করভাবে নিম্নগামী। তাই তিনি জো বাইডেনকে স্লিপি বাইডেন বলতেন। সেই স্লিপি বাইডেনের সময় ইতিমধ্যে আমেরিকার চাকরি গেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এসে চাকরি বাড়াতে পারছেন না, বরং চাকরি ছাঁটাই করছেন এবং আমেরিকার ইন্ডাস্ট্রিকে তিনি ধ্বংস করছেন। শিল্পায়ন না করে অবশিল্পায়নের পথে হাঁটছে আমেরিকা যুক্তরাষ্ট্র। চাকরির গ্রাফ ইতিমধ্যেই নিম্নমুখী। এই নিম্নমুখী যদি চাকরির গ্রাফ হয়, সেখানকার যদি কলকারখানা বন্ধ হতে থাকে, তাহলে আমেরিকা গ্রেট হওয়ার কোনো প্রশ্নই নেই। আমেরিকা ডিস্ট্রাকশন হবে, আমেরিকার কোলাপস হবে। আর সেই কাজে যোগ্য কারিগর হিসেবে আত্মপ্রকাশ করছেন এখন ডোনাল্ড জে ট্রাম্প। তাই পদাতিক চ্যানেলের পক্ষে রায়, আমেরিকা যুক্তরাষ্ট্রকে ধ্বংসের নায়ক ডোনাল্ড জে ট্রাম্প। আমেরিকার কবর খুঁড়ছেন ডোনাল্ড ট্রাম্প নিজে হাতে।